আসসালামু আলাইকুম প্রিয় চিকিৎসকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি সকলেই সুস্থ আছেন এবং ঘরে আছেন। সো আজকে আপনাদের সাথে একটা স্পেশাল 15 মিনিট সেশন নিয়ে আপনাদের সামনে আসার কথা ছিল ঠিক সন্ধ্যা ৭ টার সময় এবং ঠিক সময় মতো চলে এসেছি আজকে আমার 15 মিনিট সেশন নিয়ে। সো কালকে আপনাদের কথা দিয়েছিলাম আমার পোস্টারের মাধ্যমে যে আজকে কথা হবে অবস্ট্রাকটিভ এবং রেস্ট্রিকটিভ লাং ডিজিজ নিয়ে, তাই না? সো অ্যাজ আই এম আ পালমোলজিস্ট, as I am going to be a pulmonologist, so obstructive and restrictive lung disease, these are the one of the most important two topics a pulmonologist must know in full details. সো আজকে আপনাদের সাথে আমি গতকালই শেয়ার করেছিলাম যে আপনাদের যেহেতু এখন অ্যাডমিশন ফেজে আছেন, আপনারা যখন পরবর্তী ফেজে যাবেন একটা রেসিডেন্ট হিসাবে নিজেকে পরিচিত করবেন, তখন আপনারা আরো ডিটেলসে জানবেন। আজকে আমার মূল টার্গেট থাকবে আপনাদের অ্যাডমিশন রিলেটেড একটা খুবই ইম্পর্টেন্ট একটা বক্স আছে ডেভিডসনে, যেটা আমাকে প্রায় অনেকেই কোশ্চেন করে যে ভাই আসলে এটা সহজে কিভাবে মনে রাখা যায়, এটা আসলে কিরকম হওয়া উচিত বা এটা কিভাবে ইজি করা যায়, এটা সম্পর্কে যদি একটু বলতেন। সো আজকে ওই বক্সটা আপনাদের জন্য সহজ করে দিব এবং চেষ্টা করব আপনাদের যাতে এই বক্সটা আছে ক্লাসে পড়া আর পড়তে না হয়। সো আমি দেখতে পাচ্ছি আমার সাথে অলমোস্ট 18 প্লাস পার্সন যুক্ত আছেন লাইভের মাধ্যমে, এবং অনেকে আমার সাথে জুমের মাধ্যমে যুক্ত আছেন এবং জুম লিংক কিন্তু আমাদের গ্রুপেই দেওয়া আছে। যারা জুমে যুক্ত আছেন তাদের একজনকে একটু আনমিউট করে বলতে একটু যদি বলতেন যে আমার ভয়েসটা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এবং আমার স্লাইডটা দেখা যাচ্ছে কিনা। জি ভাইয়া, যাচ্ছে, শোনাও যাচ্ছে, দেখাও যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। ডক্টর এমডি রবিকুল ভাইয়াকে অনেক বেশি ধন্যবাদ। সো লেটস বিগিন উইথ টুডেস সেশন। সো আমাদের প্রথমে যে জিনিসটা জানা উচিত সেটা হচ্ছে আসলে অবস্ট্রাকটিভ এবং রেস্ট্রিকটিভ লাং ডিজিজ বলতে কোনটাকে বোঝাচ্ছি আমরা এবং এটা আসলে সংজ্ঞাটা কি। সো চলে আসি, দেখেন হোয়াট ইজ অবস্ট্রাকটিভ লাং ডিজিজ. Obstructive lung disease is a type of lung disease that occurs due to blockage of an obstruction in the airway. Blockage damages the lungs and causes the airway to be narrow, and this damage leads to difficulty in breathing. খুবই সহজভাবে আমি সবসময় পড়ার চেষ্টা করি। সো খুব সহজভাবে যদি বলতে হয়, অবস্ট্রাকটিভ লাং ডিজিজ হচ্ছে সেই ডিজিজগুলো যেটাতে আপনার যে এয়ারওয়েটা আছে, যে এয়ারওয়ে দিয়ে আমরা অক্সিজেনটা আমাদের লাংস পর্যন্ত পৌঁছে দিই, দ্যাট মিনস কন্ডাক্টিং সিস্টেমের কোনো একটি জায়গায় যদি আমাদের কোনো একটা অবস্ট্রাকশন ক্রিয়েট হয় এবং সেই অবস্ট্রাকশনের কারণে যে পরিমাণ বাতাস যাওয়ার কথা সেখানে যদি বাধাপ্রাপ্ত হয়, সেটাকে আমরা সহজভাবে বলছি হচ্ছে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ। এবং এখানে আরেকটা কথা যুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে ইন কেস অফ অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, যখন অবস্ট্রাকশন হয় সেটা পরবর্তীতে আমাদের প্যাসেজটাকে ড্যামেজ করে এটা আরো ন্যারো করে ফেলে এবং ন্যারো করার ফলে আমাদের আগে যে পরিমাণ বাতাস বা যে পরিমাণ অক্সিজেনটা আমাদের লাংসে যাচ্ছিল সেটা আরো কমে যায়। সো আপনারা বুঝতে পারছেন, আমাদের রাস্তায় যদি কোনো ধরনের বাধা থাকে সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ। এবার আমরা চলে আসি হোয়াট ইজ রেস্ট্রিকটিভ লাং ডিজিজ. So restrictive lung disease refers to a group of lung disease that prevent the lung from fully expanding with air. This restriction makes the breathing difficult, and many forms of restrictive lung disease are progressive, getting worse over time. However, some causes of restrictive lung disease can be reversed. সো দেখেন, একটা জিনিস না বলে নয় যে রেস্ট্রিকটিভ লাং ডিজিজের ক্ষেত্রে আসলে সংজ্ঞাটা কি বোঝাতে যাচ্ছে। রেস্ট্রিকটিভ লাং ডিজিজ এর ক্ষেত্রে যে সংজ্ঞাটা আমাদের বলতে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের লাংস তো অক্সিজেন ঢোকার পরে আমাদের লাংসটা এক্সপ্যান্ড করছে, তাই না? ডিউরিং ইন্সপিরেশন কি হয়, আমাদের ইন্ট্রাথোরাসিক প্রেশার, ইন্ট্রাপালমোনারি প্রেশার এগুলো আস্তে আস্তে কমে যায়। কমে যাওয়ার কারণে একটা নেগেটিভ এয়ার প্রেশার ক্রিয়েট হয় এবং নেগেটিভ এয়ার প্রেশার কারণে কিন্তু অক্সিজেনটা লাংসের ভিতরে ঢুকে, লাংসের ভিতরে ঢোকার পরে এটা আস্তে আস্তে এক্সপ্যান্ড করে। কিন্তু রেস্ট্রিকটিভ লাং ডিজিজ যদি কোনো পেশেন্টের থাকে তাহলে তার এই এক্সপ্যানশনটা ঠিকমতো হচ্ছে না। দিস ইজ দ্য মেইন থিং, দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন অবস্ট্রাকটিভ এন্ড রেস্ট্রিকটিভ লাং ডিজিজ। বুঝতেই পারছেন, অবস্ট্রাকটিভ হচ্ছে আমাদের যে রাস্তাটা আছে, যে রাস্তাটি অক্সিজেনটা আসছে, সেই রাস্তায় যদি কোনো ধরনের বাধা থাকে দ্যাট ইজ অবস্ট্রাকটিভ, মানে যেখানে কোনো অবস্ট্রাকশন আছে। আর রেস্ট্রিকটিভ লাং ডিজিজ হচ্ছে আমাদের লাংসের এক্সপ্যানশন, দ্যাট মিনস আমাদের লাংসটা যে বড় হচ্ছে আফটার ইন্সপিরেশন, সেইটাতে যদি কোনো ধরনের বাধা থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে রেস্ট্রিকটিভ লাং ডিজিজ। সো দিস ইজ ওভারঅল আপনাদের একটা সহজভাবে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। সামনে আরো ডিটেলসে যখন আপনারা যদি আমার সাবজেক্টে আসেন অথবা যখন আপনারা এনআইডিসি যে কখনো পোস্টিং এ যাবেন তখন আরো ডিটেলসে জানবেন, বা পালমোলজি পোস্টিং এ আপনারা আরো ডিটেলসে জানবেন। সো এখান থেকে আরেকটা জিনিস যেটা আপনাদের পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এক্সাম্পল গুলা। আমি এক্সাম্পল পড়ার ক্ষেত্রে অথবা যে কোনো ধরনের এই যে বক্স গুলা থাকে, যেমন দুইটা পাশাপাশি, যে একটা কনস্ট্রিকশন করছে একটা ডাইলেটেশন করছে, অথবা একটা পজিটিভ ইফেক্ট একটা নেগেটিভ ইফেক্ট, এগুলোর ক্ষেত্রে আমি একটা জিনিস সবসময় বলি, যে কোনো একটা জিনিস মনে রাখবেন। কি মনে রাখবেন? আমার এই ক্ষেত্রে আমরা অবস্ট্রাকটিভ লাং ডিজিজের যদি এক্সাম্পল গুলো মনে রাখি তাহলে রেস্ট্রিকটিভ লাং ডিজিজ গুলো আমাদের জন্য ফ্রি। তো অবস্ট্রাকটিভ লাং ডিজিজ কি কি আছে? প্রথম কথা যেটা সিওপিডি, তাই না? ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এর মধ্যে আছে ক্রনিক ব্রঙ্কাইটিস এন্ড এমফাইসেমা, ঠিক আছে? আরেকটা হচ্ছে অ্যাজমা আর হচ্ছে ব্রঙ্কিয়াকটাসিস, ঠিক আছে? অ্যাজমা এবং ব্রঙ্কিয়াকটাসিস। সো আমরা এইগুলো জানলাম কি, এগুলো হচ্ছে অবস্ট্রাকটিভ লাং ডিজিজের কিছু এক্সাম্পল আমরা জেনে গেলাম। আচ্ছা,
সো নেক্সটে চলে আসি, দেখেন আমাদের যেটা আজকের মূল আকর্ষণ, তাই না? প্রতিটা সেশনের একটা মূল আকর্ষণ থাকে। আজকে আমাদের যে মূল আকর্ষণটা সেটা হচ্ছে ডেভিডসনের এই বক্সটা, এবং এই বক্সটা মূল আকর্ষণ হওয়ার কারণ হচ্ছে এই বক্সটা সেই ধরনেরই আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ প্রতিটা পরীক্ষায় এখান থেকে অবস্ট্রাকটিভ এবং রেস্ট্রিক্টিভ লাং ডিজিজ থেকে একটা না একটা কোশ্চেন থেকেই যায়। সো আমরা চেষ্টা করবো আজকে এই যে বক্সটা আছে এই বক্সটা আপনাদের জন্য একটু সহজ করে দেওয়ার জন্য। সো আমরা প্রথম থেকে চলে আসি, প্রথমে যেটা আছে ফোর্স এক্সপিরেটিভ ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড। আসলে ফোর্স এক্সপিরেটিভ ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড মানে কি? Force expirative volume in first second, it is the volume of air that can be expired forcefully in 1 second. সহজভাবে বলতে গেলে আমরা 1 সেকেন্ডের মধ্যে জোর করে যে পরিমাণ বাতাসটা এক্সপিরেশনের মাধ্যমে বের করে দিতে পারি সেটাকে আমরা বলছি ফোর্স এক্সপিরেটিভ ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড। সো এখানে একটা প্রশ্ন, আমার সাথে অনেকেই জুমে যুক্ত আছে, একটা প্রশ্ন করতে চাই যে এক্সপিরেশন যদি কোয়াইট এক্সপিরেশন হয় সেক্ষেত্রে কোন মাসেল লাগে? কেউ বলতে পারবেন কোয়াইট এক্সপিরেশনে কোন মাসেল লাগে? It is a passive process. এক্সিলেন্ট, কোয়াইটে কোনো মাসেল লাগে না, এটাতে কোনো মাসেল লাগে না। এক্সিলেন্ট, আমি এই জিনিসটা আসলে জানতে চাচ্ছিলাম যে ইট ইজ আ প্যাসিভ প্রসেস, এটাতে আসলে কোনো ধরনের মাসেলের প্রয়োজনীয়তা নেই। সো ফোর্সফুল কেন বললাম? কারণ হচ্ছে ফোর্সফুল হলেই কিন্তু আমরা আমাদের রেসপিরেশনের যে পাওয়ারটা সেটা আমরা জাজ করতে পারবো, কারণ এক্সপিরেশন কোয়াইট যদি হয় সেক্ষেত্রে এটার জন্য কোনো ধরনের মাসেল প্রয়োজন হয় না, সেটা একটা প্যাসিভ প্রসেস, সেটা অটোমেটিক্যালি হয়ে যায়। কিন্তু ফোর্সফুল যখন বলছি তখন কিন্তু সেক্ষেত্রে একটা মাসেলের প্রয়োজন হবে। সো FEV1 বুঝতেই পারছেন আমাদের লাংসের যে রেসপিরেটরি মাসেলগুলো আছে সেটার ক্ষেত্রে একটা ভালো ইন্ডিকেশন দিবে যে আমাদের মাসেলগুলো ঠিকমতো কাজ করছে কিনা। সো দ্যাট ওয়াজ FEV1। লেটস টক অ্যাবাউট FVC, ফোর্স ভাইটাল ক্যাপাসিটি। এটা বলতে আসলে কি বোঝায়? এটা বলতে আমাদের টোটাল যে ভলিউমটা আমরা ফোর্সফুল এক্সপিরেশনের মাধ্যমে বের করে দিতে পারি। মনে করেন আপনি ফোর্সফুল এক্সপিরেশন শুরু করলেন, আপনি যে পরিমাণ ভলিউমের এয়ারটা বের করে দিতে পারবেন সেটাকে আমরা ওভারঅল বলছি হচ্ছে FVC, ফোর্স ভাইটাল ক্যাপাসিটি। ক্লিয়ার? সো দিস ইজ আ ক্যাপাসিটি অফ আওয়ার রেসপিরেটরি মাসেল, যেটা আমরা ফোর্সফুলি প্রেসারের মাধ্যমে আমরা যে এয়ার ভলিউমটা বের করে দিচ্ছি সেটাকে আমরা FVC এর মধ্যে রাখবো। আচ্ছা, তারপরে আছে FEV1 FVC রেশিও, দ্যাট ইজ আ রেশিও, এবং এটা অলওয়েজ মনে রাখবেন যেটা হচ্ছে আমাদের লাং এর যে ফাংশন, স্পেশালি আমাদের যে অবস্ট্রাকটিভ এবং রেস্ট্রিকটিভ লাং ডিজিজ আছে এই দুইটার মধ্যে পার্থক্য করার জন্য এই রেশিওটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা আরো ক্লিয়ার হবে সামনে। নেক্সটে চলে আসি, দেখেন TLCO নিয়ে অনেকেরই একটু ধারণা কম আছে অথবা অনেকে ভালো মতো জানেন। TLCO বলতে কি? CO মিন্স কার্বন মনোঅক্সাইড এবং TL মানে হচ্ছে ট্রান্সফার্স ফ্যাক্টর অফ কার্বন মনোঅক্সাইড। বেসিক্যালি কি, আমরা যখন কোনো অক্সিজেনটা ইনহেল করি, অক্সিজেনটার কাজ কি আমাদের লাংস পর্যন্ত নিয়ে যাওয়া? ইটস নট লাইক দ্যাট। এটার কাজ হচ্ছে লাংস থেকে পরবর্তীতে ব্লাডে যাওয়া, এবং যে পরিমাণ অক্সিজেন নিচ্ছি ঠিক সেই পরিমাণ অক্সিজেন যদি ব্লাডে যায় তার মানে হচ্ছে আমাদের লাংসে কোনো ধরনের প্যাথোলজি নাই। কিন্তু আমরা ইউজুয়ালি অক্সিজেনের মাধ্যমে এটা মেজার করি না, আমরা মেজার করি চেষ্টা করেছি কার্বন মনোঅক্সাইডের ট্রান্সফারের মাধ্যমে। সো এই ক্ষেত্রে এটা একটা স্পেশাল টেস্ট যার মাধ্যমে আমরা কার্বন মনোঅক্সাইড পেশেন্টকে ইনহেল করতে বলি, এবং কার্বন মনোঅক্সাইডটা আস্তে আস্তে আমাদের কন্ডাক্টিং সিস্টেম ক্রস করে সেটা যখন রেসপিরেটরি সিস্টেমে যায় সেটা আলটিমেটলি ব্লাডে যায়, এবং ব্লাডে যাওয়ার পরে আমরা সেটাকে মেজার করি, মেজার করে দেখি যে আসলে ব্লাডে কতটুকু গেল, এবং এটা আমাদের কি জাজ করছে বলেন তো, যে আমাদের কার্বন মনোঅক্সাইডটা কতটুকু ডিফিউজ হয়ে ব্লাডে গেল। তার মানে আমাদের লাংসের যে অংশগুলো আছে যেখান থেকে ডিফিউশন হয়, যেটাকে আমরা বলি হচ্ছে রেসপিরেটরি জোন, তাই না? আমি একটু কিছুদিন আগে ডেড স্পেস নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম যে রেসপিরেটরি জোন যেখানে আমরা গ্যাসেস এক্সচেঞ্জ হচ্ছে সেটা ঠিকমতো ফাংশনিং আছে কিনা, প্রতিটা অ্যালভিউলা ঠিকমতো কাজ করছে কিনা, এটা আমরা বুঝতে পারি হচ্ছে TLCO দিয়ে। আচ্ছা, দেন হচ্ছে চলে আসি KCO ইটস জাস্ট লাইক TLCO, কিন্তু এটা হচ্ছে একটা কোএফিশিয়েন্ট, ট্রান্সফার ফ্যাক্টর কোএফিশিয়েন্ট, মানে এটা বেসিক্যালি একটা কনস্ট্যান্ট যেটা হচ্ছে আমাদের এই ট্রান্সফারটাকে রিমার্ক করে বা এই ট্রান্সফারটাকে আরো ভালো মতো বোঝানোর জন্য KCOটা আমরা অনেক সময় ব্যবহার করে থাকি। যদি আপনাদের পরীক্ষার জন্য TLCO এবং KCOটা অত বেশি গুরুত্বপূর্ণ না, স্যাররা আসলে এগুলো দেয় না যেহেতু এগুলো একটু আপার লেভেলের। আচ্ছা, নেক্সটে চলে আসি, দেখেন টোটাল লাং ক্যাপাসিটি, আর লাস্টে হচ্ছে রেসিডুয়াল। TL এর ইলাবোরেশন কি বললেন? ইট ইজ দ্য ট্রান্সফার ফ্যাক্টর অফ কার্বন মনোঅক্সাইড। আপু বুঝতে পেরেছেন? ঠিক আছে, এটা আইটেম DPLD, ঠিক আছে। আচ্ছা, নেক্সটে চলে আসি, দেখেন আমরা পরবর্তীতে চলে যাই, আমাদের নেক্সট যেটা আছে যে রেসিডুয়াল ভলিউম এবং টোটাল লাং ক্যাপাসিটি, এগুলো সংজ্ঞা আছে, এটা আলাদা একটা চ্যাপ্টার, যে আমাদের লাংসের ভলিউম কি কি আছে, লাংসের ক্যাপাসিটিস কি কি আছে। সো এগুলো এখন আর ডিটেইলসে যাচ্ছি না, আমরা এখন এই বক্সটা আপনাদের কিভাবে সহজ করা যায় এটা নিয়ে একটু কথা বলবো। সো চলে আসি, দেখেন লেটস মেক ইট ইজি। প্রথমে আমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট, যে এইখানে কোশ্চেনগুলো কিন্তু আপনাদের এভাবে আসে, আমি একটা কোশ্চেন সলভ করে দেখিয়ে দিব যে সিমিলারিটিস বিটুইন অবস্ট্রাকটিভ এন্ড রেস্ট্রিকটিভ লাং ডিজিজ গুলো কি কি, আসলে এই দুইটার মধ্যে মিল কোন জায়গায়। সো দুইটার ক্ষেত্রে একটা জিনিস কমন, সেটা হচ্ছে FEV1 কমে যাবে এবং FVC কমে যাবে। এখন আপনি প্র্যাকটিক্যালি বা চিন্তা করেন না কেন, আমার যদি FEV1 ফোর্স
এক্সপিরেটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড, আপনার যদি কোনো ধরনের বাধা থাকে, আপনি যদি জোর করে বাতাসটা বের করে দিতে চান, তাহলে অবভিয়াসলি যদি কোনো অবস্ট্রাকশন থাকে তাহলে এটা কমবে, তাই না? আবার দ্বিতীয় কথা হচ্ছে, চিন্তা করেন আপনার যদি লাংসটা ঠিকমতো এক্সপ্যান্ড না হয়, তার মানে আপনি যখন ব্রিদ ইন করছেন, ব্রিদ ইন করার পরে যে পরিমাণ অক্সিজেন লাংসে যাওয়ার কথা সেটা যাচ্ছে না, কারণ আমার তো লাংস ঠিকমতো এক্সপ্যান্ড করছে না। সো আপনি যখন বের করবেন ফোর্সফুলি, তখন তো আগের মতো ভলিউম বের হবে না, তাই না? সো এটাই স্বাভাবিক। সো FEV1 এন্ড FVC দুইটাই কিন্তু এক্ষেত্রে কমে যাবে। ক্লিয়ার? FEV1 FVC দুইটাই এক্ষেত্রে কমে যাবে, কিন্তু পার্থক্যটা কোন জায়গায়, এটা আমরা আবার একটু বক্সে ফিরে যাই, তাহলে সহজ হয়ে যাবে। দেখেন, ইন কেস অফ our obstructive lung disease, that is asthma, COPD and emphysema, সেক্ষেত্রে কিন্তু FEV1 টা মোর ডিক্রিজ। দুইটা যে দিয়েছে, এই দুইটা কিন্তু এমনিতেই দেয় নাই, কারণ এখানে হচ্ছে মোর ডিক্রিজ, আর পালমোনারি ফাইব্রিসের ক্ষেত্রে হচ্ছে ডিক্রিজ কিন্তু কম ডিক্রিজ। ক্লিয়ার? আর নেক্সট হচ্ছে FVC, ফোর্স ভাইটাল ক্যাপাসিটি, যেটা আমাদের টোটাল কতটুকু ক্যাপাসিটি আছে সেটা ডিনোট করছে, সেটা হচ্ছে আমাদের পালমোনারি ফাইব্রোসিসের ক্ষেত্রে মোর ডিক্রিজ। ক্লিয়ার? এখন আপনাদের একটু ব্যাখ্যা দিই আমাদের অবস্ট্রাকটিভের ক্ষেত্রে কেন FEV1 টা বেশি কম। আপনি নিজেই চিন্তা করেন, আপনি যখন প্রথম সেকেন্ডে কোন একটা বাধার এগেইনস্টে বাতাসটা বের করতে যাবেন, অবশ্যই সেটা বেশি কম হবে। সো FEV1 টা ইন কেস অফ অবস্ট্রাকটিভ লাং ডিজিজ এটা বেশি কম, ঠিক আছে? আর FVC, যেটা আমাদের টোটাল লাং এর ক্যাপাসিটিটা ডিনোট করছে, সেটা আমাদের যদি পালমোনারি ফাইব্রোসিসের ক্ষেত্রে হয়, মনে করেন আমি পোস্ট কোভিড ফাইব্রোসিস, এই ওয়ার্ডটা অলওয়েজ ব্যবহার করি, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। পোস্ট কোভিড কমপ্লিকেশনের মধ্যে পোস্ট কোভিড লাং ফাইব্রোসিস হয়ে গেছে, ফাইব্রোসিস হওয়ার পরে আপনার যে লাংটা আবার যখন ফোর্সফুলি বাতাস বের করতে চাচ্ছে, সেটা তো ঠিকমতো এক্সপ্যান্ডই করতে পারছে না, বা এটার অনেকটুকু অংশই নষ্ট হয়ে আছে। সো টোটাল যে ক্যাপাসিটিটা, ফোর্স ভাইটাল ক্যাপাসিটি, এটা বেশি কমে যাবে ইন কেস অফ রেস্ট্রিকটিভ লাং ডিজিজ। সো দেখেন কেন এটার ইম্পর্টেন্স, এটা আমরা রেশিওতে যে বুঝবো। সো এবার আমরা চলে আসবো রেশিওতে। আচ্ছা, আমরা রেশিওটা যদি একটু বোঝার চেষ্টা করি, দেখেন আমার FEV1 যেটা একটা রেশিওর উপরে আছে, FVC যেটা একটা রেশিওর নিচে আছে। আপনি যদি সিম্পল ম্যাথমেটিক্যালি চিন্তা করেন, যে কোনো একটা রেশিওর উপরের অংশটা যদি কমে যায় অথবা নিচের অংশটা যদি বেড়ে যায়, তাহলে কিন্তু রেশিওটা কমে যায়, তাই না? এটা সিম্পল ম্যাথমেটিক। আপনি যে অংশটা দিয়ে ভাগ করছেন, যেটা দিয়ে ভাগ করছেন, অথবা যেটাকে ভাগ করছেন সেটা যদি ছোট হয়, আর যেটা দিয়ে ভাগ করছেন সেটা যদি বড় হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের রেশিওটা কম হবে, কমের দিকে থাকবে, তাই না? জাস্ট সিম্পল ম্যাথমেটিক্যালি চিন্তা করলে আমাদের FEV1 FVC রেশিওটা দেখেন ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু FEV1 অবস্ট্রাকটিভ লাং ডিজিজে বেশি কম, উপরেরটা বেশি কম, রেস্ট্রিকটিভ লাং ডিজিজে কম কিন্তু অবস্ট্রাকটিভের তুলনায় কম, সেক্ষেত্রে আমাদের রেশিওটা এক্ষেত্রে ডিক্রিজ হচ্ছে ইন কেস অফ অবস্ট্রাকটিভ লাং ডিজিজ। আর পালমোনারি ফাইব্রোসিসের ক্ষেত্রে সেইটা নরমাল থাকতে পারে অথবা ইনক্রিজ হতে পারে। কেন বুঝতে পেরেছেন? কারণ হচ্ছে আমাদের FVC যেটা নিচে আছে সেটা হচ্ছে ইন কেস অফ রেস্ট্রিকটিভ লাং ডিজিজ বেশি কম। সো জাস্ট সিম্পলি ম্যাথমেটিক্যালি যদি আপনারা চিন্তা করেন, সেক্ষেত্রে পালমোনারি ফাইব্রোসিসে সেটা হয় নরমাল হবে, নাহলে ইনক্রিজ হবে। সো হোপফুলি আপনাদের এই তিনটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা চলে আসবো পরবর্তী যেটা, সেটা হচ্ছে ট্রান্সফার ফ্যাক্টর ফর কার্বন মনোক্সাইড। ঠিক আছে, এক্ষেত্রে আপনাদের সবার একটু একটা জায়গায় কনফিউজ লাগে। যেমন একদিন কিছুদিন আগে আমাকে একজন মেসেঞ্জারে বলতেছিলেন যে ভাই এটা তো মিললো না, কেন মিললো না, এটা একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন, অ্যাজমার ক্ষেত্রে বলতেছে নরমাল, ক্রনিক ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে হচ্ছে নরমাল। আপনি যদি ডিজিজের প্যাথোলজির কথা চিন্তা করেন, আপনি নিজে চিন্তা করেন যে অ্যাজমার ক্ষেত্রে কি হয়। অ্যাজমা হচ্ছে ইউজুয়ালি অ্যাটোপিক ইন অরিজিন, অথবা দেখা যায় এখানে কোনো অ্যালার্জিক একটা ম্যানিফেস্টেশন থাকে, এটা চাইল্ডহুড থেকে থাকতে পারে আর অ্যাডাল্ট অনসেটও হতে পারে, সমস্যা নেই। কিন্তু এখানে কিন্তু আমাদের কোনো একটা জায়গায় দেখা যায় যে রেসপিরেটরি ট্র্যাক্টের কোনো একটা, যখন আমরা এক্সপোজ হচ্ছি, সাচ এস আমরা যদি ইয়েতে এক্সপোজ হই, আমরা আমাদের ডাস্টে এক্সপোজ হই, ঠিক আছে, ডাস্টে এক্সপোজ হই অথবা যেটাতেই এক্সপোজ হই, আমাদের তখন হচ্ছে ওই জায়গাটা অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে। অবস্ট্রাকশন হওয়ার কারণে আমাদের অ্যাজমার ফিচারগুলো হচ্ছে। কিন্তু এটা কিন্তু ট্রান্সফার ফ্যাক্টরে কার্বন মনোক্সাইড দেওয়ার পরে এটার ক্ষেত্রে কিন্তু কোনো রোল নাই, কারণ আমার অ্যালভিউলাগুলো সব ইনট্যাক্ট আছে। সো যতটুকু আমাদের অ্যালভিউলা পর্যন্ত পৌঁছাবে ঠিক ততটুকুই ব্লাডে আসবে, এই জন্য এটা নর্মাল। ক্রনিক ব্রঙ্কাইটিসের ক্ষেত্রেও যেহেতু অ্যালভিউলাগুলো ইনট্যাক্ট আছে, সেহেতু যতটুকুই আমাদের লাংসে পৌঁছাচ্ছে ঠিক ততটুকুই হচ্ছে আমাদের পৌঁছাচ্ছে কোন জায়গায় বলেন তো, পৌঁছাচ্ছে হচ্ছে আমাদের ব্লাডের মধ্যে। সো অ্যাজমা এবং ক্রনিক ব্রঙ্কাইটিস নরমাল। ক্লিয়ার? নেক্সটে চলে আসে হচ্ছে আমাদের এমফাইসেমা। এমফাইসেমার ক্ষেত্রে এই জিনিসটা একটু আলাদা। কারণ কি, এমফাইসেমার সংজ্ঞাটা কেউ বলতে পারবেন আমাকে? এমফাইসেমার সংজ্ঞাটা একজন একটু চেষ্টা করেন। এই হোয়াট ইজ এমফাইসেমা?
আমার সাথে জুমে অনেকজনই যুক্ত। ডাইলেটেশন অফ দ্য লাং অ্যালভিওলার জন্য ডাইলেটেশন হয়ে যায়। আচ্ছা, এক্সেলেন্ট। রকিবুল ইসলাম ভাইকে অনেক বেশি ধন্যবাদ। অ্যাবনর্মাল ডাইলেটেশন অফ দ্য অ্যালভিওলা, তাই না? যখন অ্যালভিওলাটা অ্যাবনর্মালি ডাইলেটেড হয়ে যায় তখন কি হয়, এর মধ্যে মনে করেন যে অ্যালভিওলাটাতে অ্যাবনর্মালি ডাইলেটেড হয়ে গেছে তার মধ্যে কিছুটা কার্বন ডাইঅক্সাইড ছিল। সো অ্যাবনর্মাল ডাইলেটেশনের কারণে এটা এখন ইনএফেক্টিভ হয়ে গেছে, সেটার কাজ হচ্ছে না। সেক্ষেত্রে আমাদের কি হবে, সেক্ষেত্রে আমাদের টোটাল লাং ক্যাপ মানে টোটাল কার্বন মনোক্সাইড ট্রান্সফার যে ফ্যাক্টর থাকে সেটা কিন্তু ডিক্রিজ হয়ে যাবে, কারণ আমার ওই অ্যালভিওলাটা ঠিকমতো ফাংশনিং হচ্ছে না। সো এক্ষেত্রে টিএলসিওটা ডিক্রিজড হয়ে যাবে। ক্লিয়ার? আর পালমোনারি ফাইব্রোসিসের ক্ষেত্রে জাস্ট সেম কথা, ফাইব্রোসড হয়ে গেছে আমার অ্যালভিওলাসের ফাংশন ঠিকমতো হচ্ছে না, সেক্ষেত্রে এটা কমে যাবে। ক্লিয়ার? সো দ্যাট ওয়াজ ট্রান্সফার ফ্যাক্টর অফ কার্বন মনোক্সাইড। আচ্ছা, আরেকটা হচ্ছে কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্টটা আসলে এটা অনেকগুলা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। সো এই ক্ষেত্রে আসলে ওই প্রতিটা ফ্যাক্টর মানে যদি আপনারা বুঝে পড়তে চান বিফোর দিস অ্যাডমিশন এক্সাম, তাহলে আপনার জন্য একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। এটা আপনাদের একটু মনে রাখতে হবে যে কেসিওটা এক্ষেত্রে নর্মাল হতে পারে, আবার ইনক্রিজ হতে পারে। এটা আগের মতোই নর্মালি থাকবে, কিন্তু এফআইসিএমতে কমবে কিন্তু কম কমবে। আর পালমোনারি ফাইব্রোসিসে এটা নর্মাল থাকতে পারে অথবা ডিক্রিজ। ঠিক আছে? এটা আপনাদের একটু মনে রাখতে হবে, কারণ এখানে অনেকগুলা, যেহেতু এটা একটা কনস্ট্যান্ট, এর জন্য অনেকগুলো ফ্যাক্টর আছে, প্রতিটা ফ্যাক্টর আসলে আলাদাভাবে ব্যাখ্যা করলে এটা অনেক বড় একটা সেশন হয়ে যাবে। আচ্ছা, লাস্টে চলে আসি। দেখেন, লাস্টে আমাদের কথা হবে হচ্ছে ক্যাপাসিটি এবং ভলিউম নিয়ে। সো ক্যাপাসিটি এবং ভলিউমের কথা যদি আমরা চিন্তা করি, মনে করেন আমার একটা লাংসের যে ইনপুট আছে, ইনপুটে আমাদের কোনো একটা জায়গায় বাধা আছে, বাধার পরে আপনি অনেকক্ষণ ধরে নিঃশ্বাস নিচ্ছেন, আপনার যে পরিমাণ ভলিউম আছে, আপনার যে পরিমাণ ক্যাপাসিটি আছে, সেটা কিন্তু ইউজুয়ালি ইন কেস অফ অ্যাজমা, ক্রনিক ব্রঙ্কাইটিস এবং এমফাইসেমা, এগুলোর ক্ষেত্রে হয় কি হচ্ছে, যেমন আপনি বাতাস যেটা ইনহেল করলেন সেটা কিন্তু আপনার লাংসের মধ্যে ট্র্যাপড হয়ে যেতে পারে। ট্র্যাপড হয়ে গেলে সেক্ষেত্রে আবার কিন্তু ভলিউম এবং ক্যাপাসিটিটা বেড়ে যাচ্ছে, কারণ আমাদের ভলিউম এবং ক্যাপাসিটি সংখ্যাগুলো করলে আপনার জন্য ইজি হয়ে যাবে। সো ভলিউম ও ক্যাপাসিটি সেক্ষেত্রে হয় বেড়ে যেতে পারে। আবার অ্যাজমার ক্ষেত্রে যেহেতু এটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের অথবা নির্দিষ্ট অ্যাটোপির উপর ডিপেন্ড করতেছে, সো সেক্ষেত্রে নর্মালও থাকতে পারে, ইনক্রিজও থাকতে পারে। সো সহজ কথা হচ্ছে, যেহেতু আমাদের আউটপুট বা আমাদের যে বাতাসটা আছে সেখানে যে প্যাসেজটা আছে, সেই প্যাসেজের মধ্যে কোনো একটা অবস্ট্রাকশন আছে। সো ইন দ্যাট কেস আমাদের অবস্ট্রাকটিভ লাং ডিজিজের ক্ষেত্রে ক্যাপাসিটি এবং ভলিউমগুলো ইউজুয়ালি একটু বেশি থাকে। ঠিক আছে? কারণ আমাদের যে পরিমাণ বাতাসটা ভিতরে ঢুকছে, যেহেতু অবস্ট্রাকশনে আছে বা কোনো একটা জায়গায় বাধা আছে, সেই জায়গাটা কিছুটা সে ব্লকেড অবস্থায় থাকে বা সেই জায়গাটা স্টোর থাকে, এই জন্য আমাদের ক্যাপাসিটি এবং ভলিউমগুলো বেড়ে যায়। কিন্তু ফাইব্রোসিসের ক্ষেত্রে কি হচ্ছে, আমার যেই জায়গায় স্টোর হবে, ঠিক আছে, আমার যেই অ্যালভিওলাতে যে বাতাসটা যাবে বা যে অ্যালভিওলার মধ্যে বাতাসটা গেলে সেটা ভলিউম হিসেবে কাউন্ট হবে, সেই অ্যালভিওলাটাও ডিস্ট্রয়েড হয়ে গেছে, সেই অ্যালভিওলাটাই ফাইব্রোসড হয়ে গেছে। সো সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে আমাদের টোটাল লাং ক্যাপাসিটি এবং রেসিডুয়াল ভলিউম, এই দুইটাই আলটিমেটলি, বা যে স্টোর করার যে রেসিডু অফ যে ভলিউমটা থাকে, দুইটা আলটিমেটলি কমে যাচ্ছে। সো এই জিনিসটা আমি সহজভাবে কিভাবে বলি, হচ্ছে ইন কেস অফ রেস্ট্রিকটিভ লাং ডিজিজ all the volumes and capacities decreases। কারণ কি বলেন তো? কারণ হচ্ছে আমাদের যে স্টোরেজ যে ক্ষমতাটা, যেহেতু আমাদের লাংটাই ঠিকমতো এক্সপ্যান্ড হতে পারছে না, বাধা পাচ্ছে, সো আমাদের যে স্টোরেজ যে ক্ষমতাটা, যেটার কারণে আমাদের ক্যাপাসিটি এবং ভলিউমগুলো তৈরি হচ্ছে, সেই জিনিসটাই ঠিকমতো ফাংশনিং হচ্ছে না। সো আমাদের সবগুলো ভলিউম, সবগুলো ক্যাপাসিটি ইন কেস অফ রেস্ট্রিক্টিভ লাং ডিজিজ কমে যাবে। ঠিক আছে? সো সহজভাবে আমরা চলে আসি যে আমরা কিভাবে মনে রাখবো এই বক্সটা। প্রথমে মনে রাখবো হচ্ছে সিমিলারিটিস বিটুইন অবস্ট্রাকটিভ এন্ড রেস্ট্রিক্টিভ লাং ডিজিজ, FEV1 FVC দুইটাতেই কমছে, এটা একটা মিল। এবং কেন এভাবে বলছি এটা আপনারা কোশ্চেন সলভ করলে বুঝতে পারবেন। সেকেন্ড কথা হচ্ছে, বাট ইন রেস্ট্রিক্টিভ লাং ডিজিজ FEV1 FVC রেশিও ইজ নরমাল অর ইনক্রিজ। কেন? এটা আমি অলরেডি বলেছি, কারণ একটাতে বেশি ডিক্রিজ রিলেটিভলি, আর একটা হচ্ছে কম ডিক্রিজ রিলেটিভলি। সো আর লাস্টে যে জিনিসটা, যেটাতে আমরা সবগুলো ক্যাপাসিটি এবং ভলিউম মনে রাখতে পারি, সেটা হচ্ছে রেস্ট্রিক্টিভ লাং ডিজিজের ক্ষেত্রে জাস্ট একটা কথাই মনে রাখবেন, রেস্ট্রিক্টিভ লাং ডিজিজের সবগুলো ভলিউম, সবগুলো ক্যাপাসিটি ডিক্রিজ হবে। ঠিক আছে? সো দ্যাট ওয়াজ আওয়ার ডিসকাশন ফর টুডেজ 15 মিনিট সেশন। যদিও 15 মিনিটের চেয়ে অনেক বেশি সময়ই হয়ে গিয়েছে, আমরা একটু পরবর্তীতে চলে যাচ্ছি। একটা কোশ্চেন সলভ না করলে আসলে এই জিনিসটা ক্লিয়ার হয় না। সো আমার কাছে একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা হচ্ছে আমাদের রিসেন্ট একটা রেসিডেন্সিতে এসেছে। Compared to the obstructive lung disease, a case of restrictive lung disease has lower. So এই কোশ্চেনগুলো অলওয়েজ একটু ক্রিটিক্যাল থাকে এবং দুইটার মধ্যে সিমিলারিটিস থাকে, সিমিলারিটিস অথবা ডিসিমিলারিটিস থাকে, এবং কোনটা লোয়ার কোনটা হায়ার এটাও স্যাররা বলে দেয়, এটাও কোশ্চেনের মধ্যে নির্ধারণ করা থাকে। সো আমি যদি আজকের আলোচনা থেকে চিন্তা করি,
প্রথমে দেখেন তো কম্পেয়ার টু দি অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, মানে অবস্ট্রাকটিভ লাং ডিজিজের সাথে তুলনা করে রেস্ট্রিকটিভ লাং ডিজিজ হ্যাজ লোয়ার, তার মানে রেস্ট্রিকটিভ লাং ডিজিজে কোনটা কম রয়েছে কার সাথে তুলনা করলে, অবস্ট্রাকটিভ লাং ডিজিজের সাথে তুলনা করলে। সো প্রথমটা একটু কি হবে দেখেন, রেসিডুয়াল ভলিউম এটা কি হবে বলেন তো, একজন একটু অ্যানসার করেন, যারা আমার সাথে জুমে যুক্ত আছেন অথবা যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন তারাও কমেন্ট সেকশনে অ্যানসার করতে পারেন। সো কি হওয়া উচিত আপনার কি মনে হয়? রেসিডুয়াল ভলিউম ট্রু। ট্রু। কেন এরকম ট্রু হলো আপু একটু বলতে পারবেন অল্পতে বা শর্টে কেন In এটা case মনে of হলো? restrictive lung disease, all volumes and capacities are decreased. ডিক্রিজ, এক্সেলেন্ট। সো আমার এখানে চেয়েছে যে অবস্ট্রাকটিভ লাং এর তুলনায় রেস্ট্রিকটিভ লাং ডিজিজে কোন জিনিসটা কম, তুলনা করলে অবশ্যই রেস্ট্রিকটিভ লাং ডিজিজে রেসিডুয়াল ভলিউমটা কম। আচ্ছা নেক্সটে চলে যায় দেখেন FEV1। এটা ফলস হওয়ার কথা তো ভাইয়া। কোনটা? FEV1 তো ফলস হওয়ার কথা, অ্যানসারে তো ট্রু দাও। আচ্ছা FEV1 এর আলোচনায় ওই জন্য আসছে, আমরা FEV1 এর আলোচনায় চলে যাই। দেখেন কম্পেয়ার টু অবস্ট্রাকটিভ লাং ডিজিজ ইন কেস অফ রেস্ট্রিকটিভ লাং ডিজিজ হ্যাজ লোয়ার, রেস্ট্রিকটিভ লাং ডিজিজে FEV1 টা কি হবে, লোয়ার না নরমাল থাকবে বলেন তো, কম্পেয়ার যদি করি দুইটার মধ্যে? কম্পেয়ার করলে তো কম, অবস্ট্রাকটিভে বেশি কম না FEV1। আমরা আবার চলে আসি আলোচনায়। সো FEV1 টা হচ্ছে অবস্ট্রাকটিভে বেশি কম, ঠিক আছে, রেস্ট্রিকটিভে কম কিন্তু অবস্ট্রাকটিভের তুলনায় কম না। সো আপনারা এই অ্যানসারটা আপনারা কি বলতেছেন যে এটা যদি কম্পারেটিভলি চিন্তা করি তাহলে এটা ফলস দেওয়া যায়, তাই তো? ঠিক আছে, ফলসই তো হবে। হ্যাঁ যেহেতু কম্পারেটিভ বলেছে, আমার এখানে কোশ্চেনে কম্পারেটিভ বলেছে সেহেতু এটা ফলস দেওয়া বেটার, ঠিক আছে। কিন্তু যদি সিমিলারিটিস থাকতো তাহলে কিন্তু ট্রু হইতো, কারণ দুইটাতেই কমে যায়। আচ্ছা আমরা নেক্সট চলে যাই, FEV1 এন্ড FVC রেশিও, এটা কি হবে বলেন তো, FEV1 FVC রেশিও বাড়ে অথবা নরমাল থাকে। সো এটা ফলস হবে না ট্রু হবে? ফলস। ফলস। আর ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটিটা কি হবে? ক্যাপাসিটি তো কম, সব কম। All the capacities and volumes are decreased in restricted lung disease. So এটা কি দিবেন? ট্রু। ট্রু। আর কমপ্লায়েন্স অফ দ্য লাংস এটা কি হবে? কমপ্লায়েন্স ও ট্রু। কমপ্লায়েন্স কেন ট্রু হলো এটা একটু বলেন আপনি। কমপ্লায়েন্স মানে কি? তো মানে ডিস্টেন্সিবিলিটি কমে গিয়েছে রেস্ট্রিকটিভ লাং ডিজিজে। এক্সিলেন্ট। সো কমপ্লায়েন্স বেসিক্যালি মিন্স যে আমাদের লাংসের ডিস্টেন্সিবিলিটি যে ক্যাপাসিটি আছে, যে কতটুকু ডিস্টেন্স করতে পারছে, সেটাই বেসিক্যালি আমরা কমপ্লায়েন্স দিয়ে প্রকাশ করি। সো যেহেতু আমাদের রেস্ট্রিকটিভ লাং ডিজিজে কমপ্লায়েন্সটা ইউজুয়ালি কমে যায়, কারণ হচ্ছে আমাদের লাংসের যে সম্প্রসারণ হওয়ার, যে বড় হওয়ার যে ক্ষমতাটা সেটাই অনেকটা কম থাকে, এই জন্য এটা এখানে ট্রু হবে। ঠিক আছে, অবভিয়াসলি আমরা একটু কারেকশন করে নিচ্ছি যে আচ্ছা স্ক্রিন শেয়ারটা বন্ধ হয়ে গেল হঠাৎ করে। সো যে জিনিসটা বলছিলাম যে আমাদের অপশন বিটা ফলস দিতে হবে, কারণ এখানে কম্পারেটিভলি দেওয়া আছে, ঠিক আছে, যেহেতু কম্পারিজন তুলনামূলক অবস্ট্রাকটিভের চেয়ে অবস্ট্রাকটিভে বেশি কম, এজন্য লোয়ার, এটা ফলস দেওয়া বেটার। আচ্ছা সো আজকের যে 50 মিনিট সেশন ছিল অলমোস্ট 23 মিনিটস হয়ে গিয়েছে। সো আমি চেষ্টা করেছি যে আজকের আমাদের অবস্ট্রাকটিভ এবং রেস্ট্রিকটিভ যে লাং ডিজিজের যে কম্পারিজন ছিল, যে বক্সে থেকে আপনার জন্য প্রতিবারই কোশ্চেন আসে, সেই জিনিসটা আপনাদের একটু সহজ করে দেওয়ার জন্য, এবং আমি আমার প্রতিটা ক্লাসের শেষে অথবা প্রতিটা সেশনের শেষে চাই আপনাদের সবার জন্য একটা ভালো মেসেজ দিয়ে যেতে। সো আজকে আপনাদের যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে দ্য হার্ডার ইট গেটস দ্য মোর রিওয়ার্ডিং ইট উইল বি। আমাদের প্রফ এক্সাম ডেফিনেটলি অনেক টাফ ছিল, অনেক চ্যালেঞ্জিং ছিল, আপনারা ওটা পাস করেছেন এবং একটা ভালো ডিগ্রি পেয়েছেন MBBS। সো আপনি ডক্টর নিজের নামের সাথে লাগানোর সুযোগ পেয়েছেন। এরপরে আপনারা যখন রেসিডেন্সি পরীক্ষা অথবা ডিপ্লোমা পরীক্ষা ক্লিয়ার করবেন তখন আপনারা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট হওয়ার সম্মানটা পাবেন। সো যত কঠিন হবে আপনার রিওয়ার্ডটাও তত বড় হবে। সো সবাইকে অনেক বেশি ধন্যবাদ আজকে সেশনে যুক্ত হওয়ার জন্য। আমি দেখতে পাচ্ছি অনেকে আমার সাথে লাইভে যুক্ত আছে এবং অনেকে আমার সাথে জুমে যুক্ত আছেন। আপনাদের কোনো কোয়েরি থাকলে আমাকে এখন বলতে পারেন। কোয়েরি বলতে ভাই আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, একটু হেকটিক যাচ্ছে। আমি আসলে আজকে ডিউটি থেকে আসছি অনেক লেটে, আই মিন 5টা থেকে ডিউটি থেকে আসছি, ওখান থেকে আসার পরে এখন এই সেশনটা, আবার এরপরে আরেকটা ক্লাস আছে। আর সামনে 26 তারিখে আমার ব্লক ফাইনাল আছে। সো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে মানে আমি আপনাদেরকে যতটুকু চেষ্টা করি হেল্প করার, এর পাশাপাশি যাতে আমি আমার পড়ালেখাটাও ঠিক করে রাখতে পারি। সো দোয়া করবেন আমার জন্য, আমি চেষ্টা করব আপনাদেরকেও যতটুকু সম্ভব ততটুকু গাইড করার জন্য, প্লাস আমার পড়াটাও যাতে ঠিক রাখতে পারি আর কি, দুইটা একসাথে করে ইয়ে করে। আচ্ছা ভাই আর কোনো কোশ্চেন থাকলে?
আচ্ছা শেষ মুহূর্তে তো পড়াশোনা প্রচুর হ্যাপাজার্ড হয়ে গেছে, কিছু তো আচ্ছা বুঝতেছি না। এক্ষেত্রে আমি একটু সহজে বলতে চাই, লাস্ট মোমেন্টে রেসিডেন্সিতে ট্রাস্ট মি আপনার খুবই পাজল লাগে মানে আপনার মেইন কথা হচ্ছে আপনার প্রিপারেশনটা হচ্ছে সমুদ্রের মতো প্রিপারেশন। কিন্তু সহজভাবে যদি একটা কথা বলতে হয়, আপনার প্রিপারেশনটা যতটাই কঠিন আপনার পরীক্ষাটা কিন্তু ততটা কঠিন না। এবং আপনি যখন পরীক্ষা দিতে যাবেন তখন আপনি বুঝতে পারবেন, কারণ আপনার এখন মনে হচ্ছে যে আল্লাহ আমি অ্যানাটমি ভুলে যাচ্ছি, আমি ফিজিওলজি যখন পড়ছি, আমি যখন মাইক্রোবায়োলজি পড়ছি তখন আমার ফার্মাকোলজি মনে থাকছে না। এবং এটাই স্বাভাবিক, কারণ আপনি এখন সবগুলা পড়ছেন ও আপনার ব্রেন কিন্তু ওভাবেই সেই জিনিসগুলো স্টোর করছে। কিন্তু যখন আপনি ঠিক মতো জিনিসগুলো গুছিয়ে পড়বেন এবং পরীক্ষার হলে যে দেখবেন যে না আসলে আমার এই জিনিসটা মনে আছে, আমার এই জিনিসটা স্ট্রাইক করবে, ওই সময় যে দেখবেন যে ঠিকই আপনার ব্রেইনটা স্ট্রাইক করবে এবং ওই সময় যে আপনার এটা জেনারেট হবে। কিন্তু জেনারেট হওয়ার জন্য মেইন যে জিনিসটা আপনাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বারবার রিভিশন দেওয়া। সো হতাশ হওয়া একদমই যাবে না। আমি জানি যে রেসিডেন্সির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এত বড় সিলেবাস যে কোনটা ছেড়ে কোন ইনফরমেশনটা মনে রাখবেন, এই জিনিসটা একটু কঠিন হয়ে যায়। সো চেষ্টা করবেন পড়াগুলা গুছিয়ে নেওয়ার জন্য, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বারবার রিভিশন দেওয়ার জন্য, কারণ রিভিশন যত দিবেন আপনার পরীক্ষার হলে আউটপুটটা তত ভালো হবে। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। সো আমার সাথে অনেকেই যুক্ত থ্যাংক ইউ আছেন, ভাইয়া। অনেকগুলো আপু যুক্ত আছেন, ডক্টর স্নিগ্ধা আপু, ডক্টর সাদিয়া আফরিন আপু, ডক্টর নুশিন আপু। আচ্ছা যে কোনো একজন আপু যদি বলতেন, আপু আজকের সেশনটা আপনাদের কেমন লাগলো অথবা আপনারা কি বুঝতে পেরেছেন কিনা, কেউ যদি একটু আনমিউট করে বলতেন। শুধু আপুরাই কেন বলবে ভাইয়া? আচ্ছা না আমরা আপুরা, ভাইয়া তো অলরেডি বলেছে, রকিবুল ইসলাম ভাইয়া অলরেডি বলেছে, সো আপুদের মধ্যে একজন আমি আর কি শুনতে চেয়েছিলাম। সো যদি একটু বলতেন যে সেশনটা ইফেক্টিভ ছিল কিনা বা আপনারা বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা একটু, হ্যাঁ জি ডক্টর ভাইয়া, স্নিগ্ধা। বুঝতে পেরেছি। হ্যাঁ, সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনারা বুঝতে পারলেই এটাই হচ্ছে মানে মেইন টার্গেট, যে আজকের সেশনটা যাতে কমপ্লিট হয় বা আজকের সেশনটা যাতে আপনাদের ইফেক্টিভ হয়। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সেশনটা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে আমাদের পরবর্তী কোনো সেশনে অথবা পরবর্তী কোনো লাইভে আপনাদের সাথে। সো সবাইকে বেস্ট অফ লাক, এন্ড সবাই ভালো মতো প্রিপারেশন নিতে থাকেন, সামনে পরীক্ষা চলে আসছে। এবং আমাদের ডিপ্লোমার নিউ ব্যাচ আছে, যারা ডিপ্লোমার জন্য প্রিপারেশন নিতে চাচ্ছেন অথবা যারা ডিপ্লোমাতে আমাদের সাথে যুক্ত হতে চান তারা অফিসের নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ডিপ্লোমা লং ব্যাচে ভর্তি হতে পারেন। সো উইথ গুড রিগার্ডস এন্ড উইথ এ গুড মেসেজ আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে আবার সামনে কোনো সেশন।